সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আগামীতে দেখবেন তাদের সবাইকে কৃতজ্ঞতা। আমাদের আজকে অতিথি হচ্ছেন সৌদি আরব থেকে। সৌদি আরবের রিয়াদের শিফা আওয়ামী লীগের শিফা শাখা আওয়ামী লীগের সাধারণ সভাপতি আকরাম হোসেন ফকির, ওনার সঙ্গে আমরা কথা বলবো। সৌদি আরবে কিন্তু 5ই আগস্টের পরে বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন বাঁচাতে বিভিন্ন দেশে যেমন আশ্রয় নিয়েছেন, সৌদি আরবেও তাদের অনেকে নিয়েছেন। তাদের কি অবস্থা, কাদের কি অবস্থা, এইসব বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলবো। আকরাম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি, ধন্যবাদ বারি ভাই। সময়ের জনপ্রিয় চ্যানেল আমাদের প্রিয় বারি ভাইয়ের, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেশে এবং প্রবাসে যারা আমাদেরকে শুনতেছেন। আপনি তো বাংলাদেশের গাজীপুর এলাকার লোক। আপনার এলাকার কি খবর পান আপনি এই পরিস্থিতিতে? যদি আমরা 5 আগস্টের পরের বিষয়টা একটু বিশ্লেষণ করি, 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে, আপনারা জানেন বারি ভাই, এখানে সারা পৃথিবীতে আমরা যারা আছি প্রবাসে, প্রবাস থেকে আমরা সবসময় আমাদের মাতৃভূমির প্রতি একটা টান থাকে, মাতৃভূমির প্রতি একটি ভালোবাসা এবং সেমপ্রীতি কাজ করে। 5 আগস্টের পূর্বে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন, সকল ধর্ম বর্ণ সকল দলের মানুষদেরকে যেভাবে বাক স্বাধীনতা দিয়েছেন, সেই জিনিসটা কিন্তু আমরা 5 আগস্টে আমাদের 71-এর পরাজিত যারা যারা মেটিকুলাস ডিজাইন করে আমাদের রাষ্ট্রটাকে একটি জঙ্গি হামলার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তারপর কিন্তু তারা, আপনারা জানেন যে বৈষম্যের কথা বলে একটি আন্দোলন, একটি কোটার আন্দোলনকে সামনে রেখে যে জঙ্গি হামলাটা করেছে, এর পরবর্তীতে আজকে প্রায় 17 মাস আমাদের দেশের, আমাদের বিশেষ করে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে, তারা সে একটা ছোট্ট 10 বছরের বাচ্চা হোক এবং 80 বছরের একটি বৃদ্ধ হোক, তারা কিন্তু কেউ ভালো নেই। এটা সত্য, যেটা যারা আমরা উপলব্ধি করতেছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের যারা আছে, দেশে যারা আছে, তাদের সাথে যখন আমরা কন্টিনিউ যোগাযোগ করি, তাদের এত দুর্বিষহ জীবনযাপন হচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমাদের বৃদ্ধ বৃদ্ধ মানুষ যারা ডায়াবেটিসে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকেও আপনার বিনা মামলায় এরেস্ট করে কারাগারে মাসকে মাস, বছরকে বছর জামিন দিচ্ছে না। তারা নিজেরও জানে না তাদের অপরাধটা কি। এমনেরও অসংখ্য মানুষ আছে, অসংখ্য ছেলে ফেলে আছে যাদের বয়সটা এখনো কিশোর বয়স পার করতে পারে নাই, তাদেরকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছে। বাড়ি ঘরে তো থাকা যায়ই না। যদি কেউ আওয়ামী মনোভাব প্রকাশ করে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, কিংবা বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলে, তারা তো ঘরেই থাকতে পারে না। এইরকম পরিস্থিতি। আর সবচেয়ে বড় দুর্বিষহ সময়টা হচ্ছে আমাদের মা বোন এবং আমাদের আওয়ামী পরিবারের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা যতটুকু আমাদের জায়গা থেকে তথ্য নিয়েছি, অসংখ্য মানুষের আহাজারি, অনেকের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ লুট করে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, কাউকে কাজও দেওয়া হচ্ছে না। কাজ করে যে 2 বেলা খাবে সেই কর্ম জায়গা তো যেতে পারতেছে না। আপনি তো সৌদি আরবের রিয়াদে আছেন। রিয়াদের আবহাওয়া কেমন এখন? রিয়াদের আবহাওয়া এখন শীত মৌসুম। আমাদের কিছু বৃষ্টিও ছিল, আপনারা জানেন যে আমাদের সৌদিতে তেমন বৃষ্টি হয় না, তো আমাদের রিয়াদে গত 2 দিন আগে মোটামুটি বৃষ্টি ছিল, এখন ঠান্ডা আবহাওয়া। এর সামনে তো রমজান আসছে। রমজান তো সৌদি আরবের বিজনেসের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা বন্ধ থাকে, রাতের বেলা খোলা থাকে, তাই তো? জি, আমাদের সৌদি আরবের, আসলে আমাদের সৌদিতে যারা আমরা জব করি কিংবা বিজনেস করি, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তারা সকলে আপনার দিনের বেলা তাদের রোজার সময় একটু কষ্ট হয়ে যায়, সেই জন্য তারা তাদের কর্মযোগ্যটা রাত্রে বেলায় পরিচালনা করে।
আর সৌদিতে যেহেতু আপনার আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার গড় মক্কা এবং মদিনাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আছে, এখানেও অসংখ্য মানুষ তারা জিয়ারতের জন্য, আল্লাহর গড় তওয়াবের জন্য রমজান মাসে একটু বেশি গুরুত্বটা দেওয়া হয়। রিয়াদে বাংলাদেশি কত হবে সংখ্যায়? রিয়াদে আমাদের টোটাল বাংলাদেশি সৌদি আরবে আছে আপনার প্রায় 32 লক্ষের উপরে। আর রিয়াদ যেহেতু সৌদি আরবের ক্যাপিটাল সিটি, রাজধানী, তো রিয়াদে আপনার আমাদের অনুমানিক 4 থেকে 5 লক্ষের উপরে হওয়ার কথা, 5 লক্ষের উপর হওয়ার কথা। এই 5ই আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক লোকজন জীবন বাঁচাতে বিভিন্ন দেশে গেছেন। সৌদি আরবে অনেকেই গিয়েছেন। কি পরিমাণ হতে পারে তাদের সঙ্গে? আমার অনুমানিক, আমার যদি সারা বাংলাদেশের অবজারভেশন এবং সৌদি আরবে 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে, যারা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনি জানেন আওয়ামী লীগের যারা, তারা আমার মনে হয়, আমার আমার ব্যক্তিগত অনুমান থেকে আমি বলছি, সেটা লক্ষাধিকের উপরে হয়ে যাবে। লক্ষাধিকের উপরে আমাদের আওয়ামী লীগের মনোভাব প্রকাশ করে, যারা মত আদর্শ লালন করে, তারা নিজের জীবন বাঁচানোর জন্য, মফ থেকে বাঁচার জন্য, মিথ্যা মামলায় এরেস্ট থেকে বাঁচার জন্য তারা এই দেশগুলোতে আসছে। এরা কি বৈধভাবে জব নিয়ে গেছেন, না আদম ব্যাপারীদের মাধ্যমে গেছেন বেশি? এদের বেশিরভাগই আপনার আদম যারা ব্যবসা করে তাদের মাধ্যমে আসছে, বিভিন্ন ফ্রি ভিসা বলে, মানে আপনি তো জানেন যে এখানে টুরিস্ট ভিসাটা ভিসা, সবসময়, ফ্রি জি, ভিসা বলে কি টুরিস্ট ভিসা, কিন্তু এটা ফ্রি ভিসা না, বলে তাদের তাদের বিষয়টা আসলে বাড়ি ভাই ট্যুরিস্ট না, তারা আপনার যে কোনো একটা কোম্পানির মাধ্যমেই একটি ভিসা অ্যাপ্লাই করা হয়। তো সেই কোম্পানির নাম দিয়ে ভিসাটা তারা উত্তোলন করে, যারা আদম ব্যবসা করে তারা উত্তোলন করে এই ভিসাটাকে বাংলাদেশে আমাদের যারা প্রবাসে আসতে চায় তাদের কাছে পাঠায়। তো ভিসাটা কোম্পানির বিষয়ই, কিন্তু যেই সৌদি স্পন্সরের কাছ থেকে ভিসাটা নেওয়া হয়, সে প্রথমেই কথা তাদের সাথে চুক্তি থাকে যে আসলে তার এখানে সে কাজ করতে পারবে না, তাকে ফ্রিতে কাজ করতে হবে, যেখানে ইচ্ছে কাজ করতে পারবে। তো এখানে কাজের খুবই সংকট। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের মতন একটি রাষ্ট্রে 30-32 লক্ষ প্রবাসী প্রথমেই বাংলাদেশের এখানে আছে। তারপর আবার 5 আগস্টের পরে লক্ষাধিকের উপরে আওয়ামী মনোভাব প্রকাশকারী এই মানুষগুলো যখন এই সৌদি আরবে আসে, তখন কাজের একটু সংকটই হয়ে যায়। এদের আসতে কে, এই যে আদম ব্যাপারীদের মাধ্যমে যারা আসছে, কেমন খরচ হয় তাদের? আমি যতটুকু তথ্য পেয়েছি বা আমি যতটুকু নিজে উপলব্ধি করেছি, এর ভিতরে আপনার অনেক লোক আছে যারা 4 লক্ষের উপর টাকা খরচ করতে হয়েছে। 4 লক্ষ 20,000, 50,000, 40,000, 4 লক্ষ, মিনিমাম 4 লক্ষ টাকা খরচ হয়েছে এভারেজ। মানে সে যদি জবও পায়, এই টাকা তুলতে কতদিন লাগবে জব পাইলে? যদি আপনার জব দেখা গেছে, আপনার তার কাজের কোয়ালিটি হিসাবে, যদি কাজ জানা থাকতো, এক্সপিরিয়েন্স থাকতো, তার একটি কোয়ালিটি, তার স্যালারি একরকম। যারা কাজ শিখে আসতে পারে না তাদের একরকম স্যালারি। যদি তারা কাজ পায়ও, তখন বাংলাদেশের টাকায় যদি 40,000 টাকা, 50,000 টাকা সে স্যালারি পায়, তার খাবার খরচ আছে, তার নিজের ব্যক্তিগত খরচ আছে, সবকিছু মিলে যদি সে মাসে 30,000 টাকাও সঞ্চয় করে, তারপরে আপনি একটু হিসাব লাগান কত বছরের প্রয়োজন এই অ্যামাউন্টটা উঠাতে। আচ্ছা, ওই সৌদি আরবে বাংলাদেশি বেশি না পাকিস্তানি বেশি? আমাদের সমপরিমাণ হবে, তো বাংলাদেশি একটু বেশি হবে, বাংলাদেশিটা একটু বেশি হবে। এটার কারণ বাংলাদেশিদের একটা কাজের দক্ষতা যদি নাও থাকে, তারা এখানে আসার পর আপনার কাজটা কন্ট্রোলে নিয়ে ফেলে, শিখে ফেলে। বাংলাদেশিদের মধ্যে এইটুকু আছে। আর পাকিস্তানি যারা আছে তাদের ভিতরে আসলে একটা ব্যাড রেকর্ডও আছে, তারা ভিক্ষাবৃত্তি, এই ভিক্ষা করে? ভিক্ষাবৃত্তিটা একটু বেশি, তারা মনোযোগী, তারা কাজ করতে ইচ্ছুক না, প্রতারণা এবং ভিক্ষাবৃত্তিতে ব্যস্ত। সেজন্য সৌদি সরকারও আপনার বহুত সময় তাদেরকে এই ভিক্ষাবৃত্তির অপরাধে এরেস্ট করে দেশে পাঠায়। তো সেজন্য আমাদের বাংলাদেশি তাদের থেকে, পাকিস্তান থেকে বেশি আছে। ইন্ডিয়ান কেমন? ইন্ডিয়ান?
ইন্ডিয়া আমাদের থেকে বেশি, বাংলাদেশ বেশি? থেকে ইন্ডিয়ান বেশি। জি। এটা ইন্ডিয়ান, এটা মুসলিম বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? আহ, আপনার মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব মিলেই। তবে মনে কারণ হয় যে উম, মনে হয় এখানে মুসলিম এবং হিন্দু সমপরিমাণই হবে, একটু বেশি হতে পারে হিন্দু। কারণ হচ্ছে হিন্দু তো আবার সৌদি আরবে সব শহরে তো ঢুকতে পারবে না, সে মক্কা মদিনায় তো মনে হয় অন্য ধর্মের লোকজন ঢুকতে পারবে না। না, মক্কা মদিনা ব্যতীত তারা, সৌদি আরব যেহেতু একটি বিশাল রাষ্ট্র, অন্য অন্য জেলায় তারা পরিদর্শন করতে পারবে, যাইতে পারবে, জব করতে পারবে, এবং মক্কা মদিনাও পারমিশন সহকারে যেতে পারে। আরব আরব জাতিদের মাঝে কোন জাতির লোক বেশি সৌদি আরবে? আহ, আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি হবে মিশরি। মিশরে? হ্যাঁ, মিশর, তুর্কি এবং আপনার সুদানেরও আছে। মিশর তো তাদেরকে উম, উম, মাসরি বলা, মাসরি, জি, মাসরি। মাসরি। ইজিপ্ট। আচ্ছা। বাংলাদেশকে কি বলে তারা? তারা বাংলাদেশকে বাঙালি শব্দটাই বেশি ব্যবহার করে। বাংলা, বাংলাদেশ এর উচ্চারণ বাংলা করে একটা না, বাংলাদেশটা বাংলাদেশ। থেকে বাঙালি শব্দটাই বেশি ব্যবহার করে, বাঙালি, কিন্তু বাঙালি। আমি ধরেন ওই ইজিপ্টে, সিরিয়া, জর্ডান, লেবানন, আমিরাত, এরকম ৬টা আরব দেশে গেছিলাম। তো আমার তারা বলতো আর কি, বাংলাদেশ বলতে পারতো না, বলতো বাংলাদেশ। জি। উচ্চারণ ইয়ে করতো আর কি। যে মাসরি, যে সিরিয়ার লোকজনকে সুরিয়া, সিরিয়ার সুরিয়া। লোকজনকে সুরিয়া বলে তারা। তারপরে আমিরাতটা, আমিরাত, আমিরাত কি বলে তারা। তারপরে লেবানন, লেবনিজ, লেবাননটা লেবনিজ। জি। ফিলিস্তিন, ফিলিস্তিন তো, ফিলিস্তিনের কেমন লোকজন আছেন সৌদি আরবে? হ্যাঁ, ফিলিস্তিনেরও মোটামুটি লোকজন আছে, তবে তুলনামূলকভাবে তেমন না। তো ফিলিস্তিনি আছে, ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তান, এরকমের তারা আছে মোটামুটি সংখ্যায় আমাদের বাংলাদেশের তুলনায় কম। রোহিঙ্গা কেমন আছে, রোহিঙ্গা? রোহিঙ্গা, নতুন করে কোনো রোহিঙ্গা সৌদি আরবে আসার সুযোগ নাই। তো যারা পূর্বে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যে সকল রোহিঙ্গারা আসছিল, তাদের একটা বড় অংশ মক্কাতে অবস্থান করে। ওদের কি, ওরা কি সৌদি আরব তো পাসপোর্ট পাবে না, ওরা কিভাবে আছে তাহলে এখন পর্যন্ত? এ- এ- তারা এখন অবৈধভাবে আছে, তাদের একটা, যেমন আমাদের বাংলাদেশে একটা জায়গাতে আপনার দেখেন পাকিস্তানি কিছু বিহারিরা থাকে, তারা না পাকিস্তানি না বাংলাদেশি। এই রোহিঙ্গাদের অবস্থা সৌদি আরবে, না তারা রোহিঙ্গা, না বাংলাদেশি, না সৌদি আরব, তাদের অবস্থানটা ঠিক তেমনই। এর মর্যাদা তো পাকিস্তানিদের চাইতে বাংলাদেশি মানুষের মর্যাদা বেশি, তাই তো সৌদি আরবে? অবশ্যই, কারণ পাকিস্তানকে আসলে সৌদি সরকার অনেক সময় অনেক মুসলিম রাষ্ট্র হিসেবে যে সকল সাপোর্ট, যে সকল সহযোগিতা করত, আসলে পাকিস্তানের ভাবমূর্তি তো আপনারা জানেন, জঙ্গিবাদ, এবং বললাম না একটা যে ভিক্ষাবৃত্তি, ভিক্ষা এরকম করে কিছু। তারা, হ্যাঁ। জি, এরকম কিছু অভিযোগে তাদের প্রতি তারা আসলে তেমন সন্তুষ্ট না। আমি একটু জানার চেষ্টা করলাম, অনেকেই জানার চেষ্টা করে সৌদি আরবের পরিস্থিতিটা। কারণ হচ্ছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে, তাদের কাজ পায় না। হ্যাঁ, কাজের সংকট, কাজের একটা বড় সংকট। আগামীতে যখন এই লোকগুলা যোগাযোগ করবেন, আমাদের একজন মানে সম্পর্ক ডেভেলপ করলো আকরাম ভাই, আমরা চেষ্টা করবো আপনার সাথে ইয়ে করার জন্য। আকরাম ভাই, জি। এখন বলেন তো দেশের এই পরিস্থিতিটা আপনি কি দেখেন, আপনি সামনে কি দেখেন? আসলে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সামনের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি আমাদের জায়গা থেকে, হয়তোবা অনেকে আমাদের সাথে দ্বিমত প্রকাশ করতে পারে, হয়তোবা কেউ সহমত প্রকাশ করতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু ভালো নেই, এটাই সত্য। বাংলাদেশের আমরা যারা রাজনৈতিক দলে বিভক্ত, আমরা এক একজন এক এক মতদর্শের আদর্শ, যেহেতু বাক স্বাধীনতা আছে আমাদের, লালন করি।
তারপরেও যেই সাধারণ একটি জনগোষ্ঠী আছে যারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, ভালোকে ভালো বলে, কালোকে মন্দকে মন্দ বলে, ওই যে একটা শ্রেণী, তাদের একটা সেম্পিতি এবং ভালোবাসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আছে। কারণ মাননীয় নেত্রী উনি যেভাবে নিরলস পরিশ্রম করে দেশটাকে একটি উন্নত সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিল, আজকে যদি আপনি আমাদের দেশের যারা কর্মজীবী আছে বিভিন্ন পেশায়, আমাদের রিক্সা চালক থেকে ধরে ভ্যান চালক থেকে ধরে বিভিন্ন গার্মেন্টস শিল্প থেকে আপনি একটু কৃষক থেকে তাদের কাছে একটু মতামত নেন, আপনি কিন্তু দেখবেন এক বাক্যে বলতেছে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের জন্য নির্ভরযোগ্য একটা ঠিকানা ছিল। তো বাংলাদেশের ভবিষ্যৎ এইভাবে চলবে না, কারণ এইভাবে জঙ্গি, এভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটি মব তৈরি করা, আসলে যারা সচেতন বাঙালি তারা কখনো এটাকে মেনে নিতে পারে না। তো দীর্ঘ সময়ের জন্য এই দখলদার এবং জঙ্গি, ফেসিস্ট, মব সন্ত্রাসকারী তাদের রাজত্বটা বেশি দিনের জন্য না, সাময়িকের জন্য। তারা মানুষকে আতঙ্কগ্রস্ত করতেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে মানুষকে। আপনার কি বলে এটাকে, ওই যে জান্নাতের টিকিট বিক্রি করে যে একটা কালচার তারা তৈরি করেছে, সেই বিষয়গুলো কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে। তো আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ, যেহেতু আমরা একটা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করি, আমরা মুজিব আদর্শ লালন করি, আমাদের একটি চেতনা আছে, আমরা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া একটি দল, এই দলের লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিছে। তো আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী, ইনশাল্লাহ আমাদের নেত্রী যেহেতু বারবার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, আমাদের নেত্রী আমাদেরকে সুসংগঠিত করতেছেন, নিরলস পরিশ্রম করতেছেন, আমরা সফল কাম হব, তাদের হাত থেকে আমরা এই দেশটাকে পূর্ণ উদ্ধার করব, এটা আমাদের আশাবাদ। গত আন্দোলনের সময় সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা যারা বিএনপি জামাতের লোক, এরা কিন্তু খুব বড় একটা রোল প্লে করছে কিন্তু সেখান থেকে। হ্যাঁ, সেখান থেকে ওরা রেমিটেন্স বন্ধ করছে, নানাভাবে একটা প্রভাব তৈরি করতে পারছে। এটা কি আপনাদের পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব। আর আমরা আপনার যে প্রশ্নটা করছেন বারি ভাই, আমি আপনার প্রশ্নটা আমার মতন করে আমি একটু উত্তর দেই। আমরা বাংলাদেশের মানুষ যারা, আপনি জানেন যে 1971 সালে, আমি একটু পিছনে ফিরে যাই, আমাদের বুদ্ধিজীবীদেরকে যখন হত্যা করা হয়েছিল, তখন কিন্তু আমরা বাংলাদেশিরা যারা জন্মগ্রহণ করব, যেন আমরা মেধা শূন্য থাকতে পারি, আমরা যেন বুদ্ধি পরিপূর্ণ হতে না পারি, সেই পরিকল্পনাটা কিন্তু পাকিস্তান হাতে নিয়েছিল। তার পরবর্তীতে আমাদের যে 71-এর যে পরাজিত একটি দল আছে জামাত, তারা কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক সময় গুজব ছড়িয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদেরকে বিভিন্নভাবে তাদের মগজটাকে দোলাই করে। তো অনেক সময় তাদের একটা শক্তি হচ্ছে কি, তারা গুজবটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারে। তো যখন একটা মিথ্যা কথা আপনি 10 বার প্রকাশ করবেন, তখন মানুষ মনে করে কি এটাই সত্য। তো ওই সময় আমরা যারা প্রবাসে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যারা মুজিব আদর্শ লালন করে, আমরা কিন্তু পরিশ্রম করেছি যে আমাদের রিমিটেন্স বৈধভাবে পাঠানোর জন্য। কিন্তু যখন গুজবটাকে তারা ব্যাপক করে ফেলে, তখন আমাদের দেশের সাধারণ কিছু মানুষ তাদের গুজবে কান দিয়ে তাদের সাথে সম্পৃক্ত হয়ে একটি আপনার রিমিটেন্স শাটডাউন ঘোষণা করে। তো তাদের সংখ্যাটা গুজবের কারণে একটু বৃদ্ধি হয়েছিল। আজকে কিন্তু দিন শেষে তারা যে গুজবকারী, তারা যে আসলে মানুষকে ধোঁকা দেয়, সেই জিনিসটা কিন্তু প্রবাসীরা উপলব্ধি করতে পেরেছে। এখন আপনারা ওখান থেকে কি ভূমিকা পালন করতে পারেন দেশের পরিস্থিতিতে? আমরা যারা সৌদি আরবের কথা আমি না, আমি সারা পৃথিবীর প্রবাসীরা কিন্তু একটা ভূমিকা, ভালো একটা ভূমিকা রাখতেছে। আমি শুধু আমাদের সৌদি আরব প্রবাসীদের কথা বলবো না, আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রবাসীদেরকে বাংলাদেশের তৃণমূলের পাশে, অসহায় পরিবারের পাশে, যারা আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, যারা আজকে মিথ্যে মামলায় কারাগারে আছে, যাদের পরিবার আজকে অনাহারে জীবনযাপন করতেছে, যাদের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ লুট করা হয়েছে, তাদেরকে কিন্তু মাননীয় নেত্রী দেখাশোনা এবং তাদের খেয়াল রাখার জন্য প্রবাসীদেরকে বলেছে।
তো আমরা সৌদি আরব প্রবাসীরা যে যে স্টেটেই থাকি না কেন, সেটা রিয়াদ হোক, জিদ্দা হোক, মক্কা হোক, দাম্মাম হোক, এবার সৌদি আরবের যে কোনো স্টেটেই থাকি, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি সে সকল পরিবারের জন্য এবং সে সকল ভাই এবং বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সমর্থ অনুযায়ী কিন্তু আসলে আমরা কাজ করে যাচ্ছি। ইলেকশন নিয়ে আপনারা কি খবর পাচ্ছেন আপনার এলাকা থেকে? এলাকার লোকজন কি বলছে ইলেকশন নিয়ে? যদি সাধারণ মানুষের কথা বলি তাহলে ভিন্ন, আর যদি যারা এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আসে, যাদের মধ্যে আনন্দ উল্লাস আছে, না, আপনি যদি সাধারণ মানুষের কথা বলেন। আপনার এলাকার সাধারণ মানুষ কি বলে আপনাকে? আমার এলাকার আমাদের এলাকার সাধারণ মানুষ তো আপনার এই ভোটটাকে আসলে তারা চায় না। এইভাবে ভোট হবে, আওয়ামী লীগ বিহীন একটা ভোট হবে, এই দেশে যেইভাবে মানুষ হত্যা হচ্ছে, গুম হচ্ছে, দর্শন হচ্ছে, যেইভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নাই, এই পরিস্থিতিতে একটি ভোট বাংলাদেশের মানুষ কখনো আশা করে না। যেটা সাধারণ আমাদের মুরব্বী, যারা আমাদের বাপ চাচাদের সাথে চলাফেরা করে, যারা আরো প্রবীণ মুরব্বী, তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালো চোখে দেখতেছে না। বিশেষ করে আমাদের নারী সমাজ কিন্তু আসলে মাননীয় নেত্রীর প্রতি একটু সিম্পিতি এবং ভালোবাসা আছে, এটা আমি যতটুকু আমার জায়গা থেকে আমি বলতে পারি। তো ভোটে আপনার আপনার দল নাই, ওরা কি ভোট দিতে যাবে না? ভোট দিতে যাবে না তারা? না, অবশ্যই যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে, আপনারা জানেন যে একাত্তরের কে নিয়েও কিন্তু এখানে বিভ্রান্ত ছড়ায় কিছু দল। এই যে আপনার এই গত 16ই ডিসেম্বর আপনি দেখেন, যারা একাত্তরের পরাজিত, যারা আমার মা বোনদেরকে দর্শন করার জন্য পাকিস্তানি মিলিটারিকে সহযোগিতা করেছে, যারা আমার বাপ চাচা মা ভাইদেরকে হত্যা করার জন্য পাকিস্তানিকে সহযোগিতা করেছে, এই 16ই ডিসেম্বর কিন্তু তাদের মাথায়ও লাল টুপি দেখা গেছে। তো বাংলাদেশের মানুষ যারা আসলে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানে, প্রকৃত মুক্তিযুদ্ধকে লালন করে, তারা কখনোই এই নির্বাচনে যাবে না এবং তাদেরকে ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। দেশ থেকে কি ধরনের মানে খবরগুলো আপনাদের বেশি কষ্ট দেয়, ভয় তৈরি করে? কোন খবরগুলো আসে এমন খবর? আমাদের আসলে সবকিছুই তো কষ্টদায়ক। আপনি দেখেন 5 আগস্টের পর তারা প্রথমত একটি সভ্য রাষ্ট্রকে জঙ্গি হামলার মাধ্যমে অশান্ত হিসেবে তৈরি করেছে। তারা প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতি করার জন্য ব্যবসা বাণিজ্য, তাদের বাড়ি ঘর হামলা, তাদের মা বোনদেরকে নির্যাতন করা, এই যে এই সকল কাজগুলা করার পর মানুষ যেভাবে একটি ভয় এবং ভীতির মধ্যে আছে। সবচেয়ে বড় আমাদেরকে কষ্ট দেয় কোনটা, যখন একটা ছোট্ট 12 বছরের 13 বছরের বাচ্চা, তাকে মামলা ছাড়া, একটা কিশোর, তাকে আওয়ামী লীগ করার অপরাধে, সে শুধু আওয়ামী লীগ জিনিসটাও বুঝে না, এখনো ছাত্রলীগও ঠিক মতো করতে পারে না, তাকে যখন অ্যারেস্ট করা হয়, যখন একটি মা ডেলিভারি প্রসব হবে, অথচ তার পাশে তার স্বামী নাই, তার ডেলিভারি প্রসবের টাকাটা তার কাছে নাই, এইরকম যখন আমাদের কাছে মেসেজ আসে, কষ্ট পাই। এমন আরো মানুষ আছে আপনার বাড়ি ভাই, আসলে সত্য কথা, আপনি প্রশ্নটা করছেন, আপনাকে আমি উত্তর দিই, আমার দেশবাসী, আমার বহির্বিশ্বে যারা আছে একটু শুনুক। আমাদের দেশে এমন আরো আওয়ামী লীগের পরিবারের সন্তানরা আছে, যাদের ঘরে 10 কেজি চাউল কেনার মতন সমর্থ নাই, তারা শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে, শেখ হাসিনাকে ভালোবেসে আওয়ামী লীগটা করেছে। তারা না দলের কোনো ভালো একটা পদ পদবিতে ছিল, না দল থেকে 10টা টাকা ইনকাম করেছে, তারা দিন এনেছে, দিন খেয়েছে। সে সকল মানুষদেরকে যখন আজকে 12 মাস, 14 মাস, 10 মাস ধরে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে এরেস্ট করে রাখা হয়েছে, ওই পরিবারের আহাজারিগুলো যখন শুনি তখন খুব কষ্ট পাই। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি দেখেন আপনি? রাস্তায় তো আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ বিরুদ্ধে দলে থাকলে যেটা হওয়ার কথা ছিল সেটা তো নাই। উত্তরণ কিভাবে সম্ভব সেটা? উত্তরণ যদি আমাদের জায়গা থেকে আমরা বলি,
আমাদের মাননীয় নেত্রী যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দুরা এখন সেভে দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন, আমাদের সকলের ঐক্যবদ্ধতা, সকল মুক্তিযুদ্ধের পক্ষে যারা আছেন সকলের সম ঐক্য আমাদের এই নিরসন থেকে আমরা উত্তোলন করতে পারি। আমরা যেহেতু 16 মাস 17 মাস অতিবাহিত হয়ে এদেশের মানুষ যখন 5 আগস্টে তাদের প্রতারিত যেই ব্ল্যাকমেল করেছিল আমাদের দেশের মানুষকে, যেভাবে তারা গুজব ছড়িয়েছিল, সেই জিনিসটা থেকে কিন্তু বাংলাদেশের সাধারণ আপামর জনগণ এখন সচেতন হয়ে গেছে। মানুষের সাপোর্ট আমাদের পক্ষে আছে, আমাদের শক্তি সমর্থ আছে। আমাদের বাংলাদেশের প্রতিটা পরিবারেই মুজিবকে ভালোবাসে না, শেখ হাসিনাকে ভালোবাসেন এমন পরিবার খুবই কম। তা আমাদের সমর্থ আছে, আমাদের শক্তি আছে, আমাদের দেশে জনসংখ্যা আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আজকে যারা রাষ্ট্র ক্ষমতাটা দখল করে আছে তাদের 16-17 মাসের যে অপকর্মগুলো আছে, এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে যদি আমরা একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে। রাস্তায় নামতে হবে, রাস্তায় দখল নিতে হবে, এটা ছাড়া জি, কোনো বিকল্প নাই। জি, আমাদের রাজপথ, আমি আপনাকে একটা জিনিস বাড়ি ভাই বলি, মাননীয় নেত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে আমাদেরকে সুসংগঠিত করে যাচ্ছেন, সেটা আপনি খুবই ভালো করে জানেন। আমাদের দেশে এবং প্রবাসে যারা আছে সারা পৃথিবীতে তারা দেখতেছে। তা আমরা নিরাশ নই, আমরা আশাবাদী। আমরা যখন বাংলাদেশে রাজপথে থাকব, মাননীয় নেত্রীর সেই কাঙ্ক্ষিত 1981 সালের 17ই মের মতন একটি ঘোষণা যেই দিন আসবে, সেই দিন বাংলাদেশের রাজপথে রাস্তার ধুলাটা গাছের পাতার সাথে মিশে যাবে। এমন জনসমর্থন নিয়ে এবং জনস্রোত নিয়ে আমরা বাংলাদেশের রাজধানী বাংলাদেশটাকে আবারও আমরা দখল করব, এই রাজাকার মুক্ত এবং 71-এর পরাজিত মুক্ত তাদের হাত থেকে পুনরুদ্ধার করবো, এতটুকু আমরা আশাবাদী। কবে আর কতদিন লাগবে? সময়টা হয়তোবা একটু বেশি লাগতেছে, আমরা হয়তোবা দেখতেছি একটু বেশি লাগতেছে, কিন্তু আমাদের নেত্রী যেহেতু আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, 41-এর ভিশনের স্বপ্ন দেখাচ্ছেন, যেহেতু মাননীয় নেত্রী এই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে আইনগতভাবে শাস্তির স্বপ্ন দেখাচ্ছেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। কারণ মাননীয় নেত্রী অতীতেও যে সকল স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেটা বাস্তবায়ন হয়েছে। মাননীয় নেত্রী এখনো আমাদেরকে যে স্বপ্নটা দেখাচ্ছেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় হন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। হয়তোবা সময়ের একটু অপেক্ষা, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মক্কা মদিনা থেকে নিশ্চয়ই আপনারা অনেক কিছুই করতে পারেন, দোয়া করতে পারেন, মানুষকে আশা দেখাতে পারেন আপনারা। যে আমরা চেষ্টা করি, গত কিছুদিন আগেও আমরা সৌদি আরব থেকে মাননীয় নেত্রীর জন্য, তার পরিবারের জন্য, সকল শহীদদের জন্য আমরা একটি গণ ওমরার আয়োজন করেছিলাম। আমরা 2 শতাধিকের উপরে আজ মুজিব আদর্শ যারা লালন করি তারা মাননীয় নেত্রী এবং তার পরিবারের জন্য গণ ওমরা করেছি। দেশবাসী এবং পৃথিবীতে যে সকল মানুষ এখন বসবাস করতেছে সকলের জন্য আমরা দোয়া করেছি। আমার মাতৃভূমির জন্য, যে মাতৃভূমিটা আমাদেরকে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের অধিক মা বোন আমাদেরকে তাদের সম্ভ্রমের বিনিময়ে দিয়ে গেছে, সেই মাতৃভূমিটা যেন আবার আমরা তাদের এই অপশক্তির হাত থেকে, পরাজিত শক্তির হাত থেকে উদ্ধার করতে পারি, সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আর একটা ব্যাপার হচ্ছে, সৌদি আরবে যারা গিয়েছেন কাজকর্ম পান নাই, সবাই মিলে তাদের পাশে দাঁড়ানো বিশাল একটা কাজ। কিন্তু যে পরিবারগুলা অসহায় হয়ে গেছে, তার ছেলেপেলে আদম ব্যাপারীদের হাতে পড়ে সৌদি আরব গিয়ে উপস্থিত হয়েছে, কাজ পায় নাই। ওদের যদি কাজের ব্যবস্থা করা যায়, এটাও কিন্তু বিশাল একটা কাজ হবে ভাই। বাড়ি ভাই, এই কাজটা আসলে আমরা যারা প্রবাসী এখানে কমিউনিটি আমরা আছি, আমরা কিন্তু কাজটা করতেছি। যদি না করতাম, তারা আজকে যখন প্রবাসে আসে তারা নতুন, আমরা যারা এখানে 2 যুগ 3 যুগ পার করে ফেলেছি, আমরা যারা এখানে স্টেবলিশ আছি, যারা আমাদের মতন যারা আছে, তো আমরা কিন্তু চেষ্টা করি আমাদের সমর্থ অনুযায়ী 2 জন 4 জন 5 জন করে তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে খাবার দাবারের জন্য একটু সুযোগ করে দেওয়া,
এই কাজটা আসলে আমরা করতেছি, যদি না করতাম তারা এখানে এসে আরো অনেক কষ্ট করতো। সমস্যা বাড়ছে। হ্যাঁ, জি, আমরা যখন শুনি যে একটা ভাই আসছে, আমরা নিজেরা গিয়ে তার সাথে দেখা করে তাকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আসি এবং তার কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ ভাই। এটা খুবই দরকার। ভালো থাকবেন। আমরা আগামীতেও বিভিন্ন সময় আপনাকে সংযুক্ত করব। অনেক ভালো থাকবেন আপনি। জি, আমরা শেষ ধন্যবাদ। করব। আমরা শেষ করব। আপনার এলাকার মানুষের জন্য, বাংলাদেশের জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন এই সুযোগে। আমি আমার এলাকা না, বাংলাদেশটাই আমার। যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশে আমার জন্ম হয়েছে, পুরো বাংলাদেশটাই আমার এলাকা। আজকে বাংলাদেশ থেকে সুদূর প্রবাসে আসছি দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য, আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজনদের মনের স্বপ্ন পূরণ করার জন্য, সেই স্বপ্ন নিয়ে প্রবাসে আসা। তো আমি দেশবাসী এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন সবার প্রতি একটা বিনীত অনুরোধ করব। আমার অনুরোধটা হচ্ছে ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়ে ২ লক্ষের অধিক মা বোন তার সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটা এনে দিয়েছে। আজ এই স্বাধীনতাটা পরাজিত শক্তির দখলে, তাদের হাত থেকে আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে। আমাদের উত্তরসূরিদের সম্মানটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি আমার দেশবাসীর প্রতি উদারত আহ্বান বলবো, জানাবো, আপনারা কষ্টে আছেন, সমস্যায় আছেন, সকল কষ্ট সমস্যাকে উপেক্ষা করে, ভয়কে জয় করে আমাদেরকে আগামীর কর্মসূচি, আগামীর পথে চলতে হবে। ইনশাল্লাহ আমরা সফল কাম হব, কারণ আমাদের উত্তরসূরিরা আমাদেরকে বিজয়ীর বেশে রেখে গেছে। তাই আমরা বিজয়ী উত্তরসূরিদের উত্তরসূরি হিসেবে আমরা পরাজিত শক্তির হাত থেকে ইনশাল্লাহ আমার মাতৃভূমিকে রক্ষা করব। যারা পরাজিত তারা সব সময় পরাজিত হয়ে থাকবে। ধন্যবাদ বারি ভাই, আপনার অনেক সুন্দর ভালো অনেক ভালো থাকবেন। অনুষ্ঠানটা উপহার দেওয়ার জন্য। জয় অনেক বাংলা, ভালো জয় বঙ্গবন্ধু। অনেক ভালো থাকবেন।